আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ক্লাসে আমরা পড়ছিলাম মূলদ অমূলদ সংখ্যা। তো মূলদ অমূলদ সংখ্যা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, 28 নং থেকে পড়াবো, সমস্যা নাই। 27 নং হয়েছিল? হ্যাঁ, 28 নং থেকে পড়াবো, সমস্যা নেই, এখান থেকে আমরা পড়াবো। কারো কোনো সমস্যা আছে কিনা মূলদ অমূলদ সংখ্যার প্রশ্নগুলো নিয়ে? কারো কোনো সমস্যা আছে কিনা? 27 শেষ 28 শুরু। ওকে, 27 শেষ, আমরা 28 থেকে শুরু করব, কোনো সমস্যা নেই। সবাই কি প্র্যাকটিস করছিলেন? সবাই কি প্র্যাকটিস করছিলেন? আচ্ছা, 26 27 আরেকবার বুঝাইতে বলছে। আমরা আগে টাকা পাঠাতে হবে না। 15 নং পেজে 6 নং অঙ্কটা আরেকবার বললে ভালো হয়। 15 নং পেজের। আচ্ছা, আমরা শেষের দিকে সময় দিব আজকে। হ্যাঁ, কার কোন অঙ্কটা সমস্যা একটু শেষের দিকে দিই, আমরা ম্যাথগুলো শেষ করে নিই আগে। আচ্ছা, আমরা যে জিনিসটাকে বুঝতে হবে এটা আমরা বুঝি। হ্যাঁ, আগের ক্লাস যারা করছেন তারা কিন্তু বুঝবেন, আর যারা করেন নাই তারা কিন্তু বুঝবেন না। 28 এবং 29 একসাথেই পড়াবো, একই অঙ্ক একসাথে। বলছে কোনটি অমূলদ সংখ্যা, এইখানের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা, আর এইখানে বলতেছে কোনটা মূলদ সংখ্যা। এখানে কোনটা মূলদ, উপরে কোনটা কি বলতেছে অমূলদ সংখ্যা। এটা দেখেন, এইখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই যে উপরে যদি এই চিহ্ন থাকে, কোন সংখ্যার উপরে যদি এই চিহ্ন থাকে, এটা কি পৌনঃপুনিক থাকলে কি হয়? মূলদ হয়। এটা কিন্তু আমি বুঝাইছিলাম যে পৌনঃপুনিক যদি থাকে তাহলে মূলদ হয়। এই যে রুটের ভিতরে কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা কি হবে? মূলদ। দেখেন নিয়মগুলো মনে আছে কিনা। এই যে পৌনঃপুনিক চিহ্ন আছে, হ্যাঁ, পৌনঃপুনিক চিহ্ন থাকলে কি হবে? মূলদ। সহজ হিসাব। এখন শেষেরটা, এটা মূলদ হবে নাকি অমূলদ হবে, এইটাই তো আমাদের দেখার বিষয়। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আছে 27, এখানে আছে 48। 3 দিয়ে কাটাকাটি করা যায়, এখানে 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 নং 27 আর 3 ষোল 48। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে? উপরে 9, নিচে হইতেছে 16, দুইটাই পূর্ণবর্গ না? দুইটাই পূর্ণবর্গ না? রুটের ভিতরে দুইটাই পূর্ণবর্গ, তাহলে এইটাও কি? এইটাও মূলদ, এইটাও মূলদ।
তার মানে আমাদের বলছিল কোনটি অমূলদ সংখ্যা, এইখানে কোনো অমূলদ সংখ্যা নেই। এইখানে কি নেই? কোনো অমূলদ সংখ্যা নেই। আমরা যে প্রমাণ করলাম সবগুলাই মূলদ। কে কে বুঝছেন এটা? কে কে বুঝছেন এটা? এইটা কিন্তু 40তম বিসিএসে আসছিল। এইটা কে কে বুঝছেন যে এইখানে কোনো, আমাদের বলছে অমূলদ সংখ্যা বের করার জন্য, এখানে কোনো অমূলদ সংখ্যা নেই, সবগুলাই মূলদ, সবগুলাই মূলদ। কে কে বুঝছেন কাইন্ডলি একটু জানাবেন। কে কে বুঝেন নাই সে বলেন, যে বুঝেন নাই শুধু সেই কমেন্ট করেন যে এই প্রশ্নটা বুঝি নাই। আমরা পরেরটায় চলে যাব। এটা যদি আপনি না বুঝে থাকেন, এটা যদি আপনি বুঝে থাকেন, ভাই এরকম যদি আসে যে কোনোটাই অ্যান্সার নাই, ওইটা উত্তর দেওয়ার দরকার নাই। যদি উত্তর যদি থাকতো আমাদের কোনোটি নয়, তাহলে ওইটা অ্যান্সার করতেন। এখানে তো আপনার উত্তর নেই, আপনার কোনোটাই উত্তর দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ক্লিয়ার। আগের ক্লাস যারা করছেন, আবারও বলতেছি, আজকের ক্লাসটা তাদের কাছে পানি মনে হবে, একদম টোটালি পানি মনে হবে। পরেরটা আসেন। পরেরটা, কোনটি মূলদ সংখ্যা? একটু খেয়াল করে দেখেন, উপরে কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ করছিলাম। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখানে কিন্তু এইটা আছে, এটা আমরা বলে দিতে পারি এইটা মূলদ। কেন মূলদ হলো? কাটাকাটি করে দেখেন আগের মতোই, এখানে 9, এখানে 16। এটা আমরা দেখেই বললাম যে দুইটাই রুটের ভিতরে পূর্ণবর্গ, তার মানে এটা মূলদ। এখন এগুলো কেন? দেখেন, রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা কি? অমূলদ। রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে অমূলদ। এই যে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, এটা তাহলে কি? অমূলদ। এই যে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, কাটাকাটিও জানা, এটা কি? অমূলদ। তাহলে একমাত্র মূলদ কোনটা? এটা। তার মানে দেখেন, দুইটা প্রশ্নই একই জিনিস প্রশ্ন আসছিল ঘুরিয়ে। হ্যাঁ, এরকম আসতে পারে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 2023 সালে আসছে, 2018 সালে আসছে। মানে প্রশ্ন যদি কঠিন হয়, আবারও বলতেছি, এই টাইপের প্রশ্ন হবে। আর প্রশ্ন যদি সহজ হয়, আগে যে অঙ্কগুলা করছি, হ্যাঁ, অ্যান্সার না দিলে ওইটা হয়তো বা কাউকে নম্বর দিবে না, তবে সবাইকে নম্বর দিয়ে দিবে এরকম। যেমন মনে করেন যে 80 মার্কের পরীক্ষা হলো, একটাতে অ্যান্সার নেই, তার এরকম হবে যে ওই 1 মার্ক, তাহলে পরীক্ষা হলো কিন্তু 79তে 1 মার্ক সবাই দিয়ে দিবে। আর অথবা 79-র মধ্যে খাতা দেখবে। ব্যাপারটা হচ্ছে এটা বুঝছেন? কে কে বলবেন? 29 নম্বর, 29 নম্বরটা কার কার ক্লিয়ার একটু কমেন্টে জানাবেন। 29 নম্বরটা যে মূলদ অমূলদ সংখ্যা এত সহজে নির্ণয় করা যায়। আমরা পরে আসি। এই যেটা বলছে কোনটি অমূলদ সংখ্যা, আমাদের বলতেছে পি ইকুয়াল এইটা, তার মানে এইটা কি? আর কিউ এর মান হইতেছে এইটা। এই দুইটা কি? দেখেন তো, এরা মূলদ নাকি অমূলদ? কাইন্ডলি একটু বলবেন যে 30 নম্বরের পি এর মান মূলদ নাকি কিউ এর মান মূলদ, নাকি দুইটাই অমূলদ? একটু জানাবেন যদি আগের ক্লাসটা ক্লিয়ার হয়ে থাকে। আগের ক্লাস যদি একটু পরে আসেন। তবে আমার ভালো লাগতেছে যে বেশিরভাগ স্টুডেন্ট আগের ক্লাস করছেন, ইভেন কি একটু প্র্যাকটিসও করছেন, এজন্য কিন্তু এত সহজে বুঝতে পারতেছেন। তা নাহলে মূলদ অমূলদ সংখ্যা কিন্তু কঠিন একটা অধ্যায়। 90% স্টুডেন্টই এটা বুঝে না বা বাদ দিয়ে চলে যায়, ভাই অনেক কঠিন একটা ব্যাপার স্যাপার। কারণ পড়ানোর অভিজ্ঞতা তো 2012 সাল থেকে, 2012 সাল থেকে চাকরির প্রার্থীদের আমি পড়াই। সো বুঝতেছেন যে অভিজ্ঞতাটা প্রায় 1 যুগের বেশি। মানুষ ছোট বাট পড়াই, মানে ভার্সিটি, হ্যাঁ, 2nd সেমিস্টার থেকেই আমি চাকরির প্রার্থীদের পড়াই। হ্যাঁ, দুইটাই অমূলদ। গুড। যারা বুঝছেন যে দুইটাই অমূলদ, কেন? রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে দুইটাই কি? অমূলদ। এখন আমার দুইটাই কিন্তু অমূলদ। এখন বলছে নিচের কোনটা অমূলদ হবে? পি ইন্টু কিউ, পি বাই কিউ, পি প্লাস কিউ, কিউ বাই পি। এই জিনিসটা আপনার বুঝতে হবে। একটা জিনিস আপনার বুঝতে হবে। কি বুঝতে হবে? এখানে জাস্ট একটা জিনিস বুঝলেই আপনার হয়ে যাবে। কি? আপনি যদি মানে দুইটা অমূলদ সংখ্যার যোগফল সব সময় অমূলদ, দুইটা অমূলদ প্লাস অমূলদ, দেখেন আমি লিখে দিই এই জিনিসটা, অমূলদ প্লাস অমূলদ, সব সময় অমূলদ। কি? অমূলদের সাথে অমূলদ যদি যোগ করি আজীবনই অমূলদ সংখ্যা পাবো। কি পাবো? অমূলদ। এটা একটা সূত্রই ধরে রাখতে পারেন যে অমূলদ প্লাস অমূলদ সমান মূলদ, অমূলদ।
আবার মূলত প্লাস মূলত ইকুয়াল মূলত হবে, ওইটা না, আমাদের অমূলতগুলো আসবে। তার মানে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অমূলত প্লাস অমূলত ইকুয়াল আমরা পাবো কি অমূলত। তার মানে পিটা অমূলত, কিউটাও অমূলত, তাহলে দুইটা অমূলত যোগ করে আমরা কি পাবো, অমূলত পাবো। এইটা একটা, এটার বেসিকটা আমি এখন বুঝাচ্ছি। যেমন পি ইন্টু কিউ, তার মানে পি এর মান √2 ইন্টু কিউ এর মান কত √8। দেখেন এটা মূলত হতে পারে, এটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, টোটাল 2 × 8, তার মানে 16। রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা, রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এটা কি মূলত। এখন পি বাই কিউ আছে, তাই না? এখন পি বাই কিউ যদি আমরা এখানে বসাই, পি এর মান কত √2, কিউ এর মান কত √8, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 2/8, কারণ দুইটার উপরে রুট আছে। এখানে যদি কাটাকাটি করেন 1/4, দেখেন আমাদের কত পাইতেছি, এই যে এটা যদি আমি এখানে লিখি একটু, যে √1/4। দেখেন 1 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, মনে রাখতে হবে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4টাও পূর্ণবর্গ সংখ্যা, তার মানে দুইটাই পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এটা কি মূলত। 1 কিন্তু পূর্ণবর্গ, হ্যাঁ 1 × 1 আসে, এই জন্য তার মানে এটা মূলত। এখন আমাদের আছে লাস্টে কিউ বাই পি এর মান বসান, কিউ এর মান কত √8, পি এর মান কত √2। এখন দেখেন দুইটার উপরে রুট আছে, আমরা সেটা এইভাবে লিখতে পারি 8/2, তার মানে 4 √4। এইটাও দেখেন কাটাকাটি কইরা √4 মানে কি পূর্ণবর্গ, তার মানে এটাও মূলত। তার মানে একমাত্র মূলত কোনটা, এই দুইটা যোগ করে দেখেন √2 প্লাস √8, এটা কিন্তু আর মূলত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা হচ্ছে অমূলত। আচ্ছা লিখে দেব, এমডি শরীফুল ইসলাম, ইনশাল্লাহ লিখে দেব। হ্যাঁ, আর একটা ক্লাস নিয়ে এই অধ্যায় শেষ, এরপরে এই অধ্যায়ের উপর পরীক্ষা, সামনের সপ্তাহে এই অধ্যায়ের উপর পরীক্ষা দিবেন, আরেকটা ক্লাস আছে এই অধ্যায়ের উপরে। তাহলে এইটা কে কে বুঝছেন, দেখেন এত ডিটেলস আপনাকে কিন্তু কেউ বোঝাবে না, আপনি যেখানে বলতে হন খালি টপ করে বলে দিব যে এটা মূলত। এই যে এই লাইনটা বলে চলে যাবে যে দুইটা অমূলত সংখ্যার যোগফল সবসময় অমূলত হয়, অঙ্ক শেষ। কিন্তু এত ডিটেলস আপনাকে কেউ বোঝাবে না। 1 কিভাবে, আরে ভাই 1 কে রুট করলে কত হয়, 1 কে রুট করলে 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে কত 1ই, তার মানে 1 তো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করি, যেমন 144 একটা পূর্ণবর্গ সংখ্যা, 12 × 12, এই জন্যই তো পূর্ণবর্গ। তার মানে 1 কি, 1 পূর্ণবর্গ কিনা, দেখেন 1 × 1, তার মানে 1 পূর্ণবর্গ সংখ্যা। 1 4 পূর্ণবর্গ, তার মানে কত 2 × 2। ঠিক আছে, এটা আমরা বুঝতে হবে। ওকে, এখন আসেন পরেরটা, এইটা মানে আবার বলতেছি, প্রশ্ন যদি অনেক কঠিন হয় তাহলে যে এই টাইপের প্রশ্নগুলো আসবে। 31 নম্বর বলছে এম এর মান এটা, এন এর মান এটা, এই দুইটা কি অমূলত না, এম এবং এন। পরীক্ষা কিভাবে হবে আমি বুঝিয়ে দেব। পরীক্ষা কিভাবে, একটা করে অধ্যায় শেষ হবে, 20 মার্কের একটা করে এক্সাম হবে, একটা করে অধ্যায় শেষ 20 মার্কের একটা করে এক্সাম। আর সবগুলো এক্সাম মিলে যারা ভালো করতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে, শুধু একটা এক্সাম না, প্রত্যেকটা এক্সামে যারা ভালো করবেন মানে এভারেজ করে তাদের জন্য পুরস্কার আছে। আচ্ছা দেখেন, m = √7, n = √15, কোনটি সঠিক? বলতেছে m² + n² মূলত সংখ্যা। এটা মূলত হয় কিনা আমাদের আগে দেখতে হবে। m², তার মানে এটা কি স্কোয়ার করতে হবে, দেখেন m² + n²। আমরা একটু মান বসাই, m এর মান কত 7 √7 স্কোয়ার, প্লাস n এর মান কত √15 স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুটে কাটা যায়, এখানে 7, এখানে কত 15, 22 কি ধরনের সংখ্যা বলেন, 22 মূলত না? হ্যাঁ 22 হচ্ছে মূলত সংখ্যা, তার মানে এটা মূলত সংখ্যা, এটা সঠিক। এখন দেখব যে এইটা কি, এইটা অমূলত বলছে, এইটা অমূলত কিনা একটু দেখি। -m² + n², আগের মতোই -m √7 স্কোয়ার প্লাস √15 স্কোয়ার। তার মানে একটু খেয়াল করে দেখেন, স্কোয়ার আর রুটে কাটা যাবে, এখানে -7, এখানে +15, তার মানে 8। বলেন তো 8 কি মূলত নাকি অমূলত? 8 কি মূলত নাকি অমূলত একটু বলবেন কাইন্ডলি। 8টা কি মূলত নাকি অমূলত? নরমাল সংখ্যা সবগুলাই মূলত, এটা হচ্ছে মূলত। তার মানে এই কথাটা কিন্তু সত্য না, আমাদের বলছিল এটা অমূলত সংখ্যা, না এটা মিথ্যা কথা। m² - m² + n² বলছিল অমূলত, না এটা কি, এটা মূলত।
এখন আছে m প্লাস n অমূলদ সংখ্যা। হ্যাঁ, m প্লাস n অমূলদ সংখ্যা, কারণ একটু আগে বুঝাইছিলাম যে দুইটা অমূলদ সংখ্যার যোগফল সবসময় অমূলদ হবে, এইটাও সত্য। তার মানে দেখেন ক এবং গ সঠিক, তার মানে আলটিমেট অ্যান্সার কোনটা? আলটিমেট অ্যান্সার হবে এইটা, ক এবং গ দুইটাই সঠিক। বলেন কে বুঝেন না এটা? বলেন কে বুঝেন না? অ্যান্সার কিন্তু এইটা আলটিমেট। দুইটা অমূলদ সংখ্যার যোগফল সবসময় অমূলদ। আবার এইটাতে আমরা প্রমাণই করলাম যে মূলদ সংখ্যা পাইছি 22 পাইছি, 22 কি মূলদ না? আমরা ক্যালকুলেশন করে দেখলাম 22 মূলদ। আবার এইটা ক্যালকুলেশন করে দেখলাম আরে ভাই এটা হচ্ছে 8, এটা তো মূলদ, কিন্তু এখানে বলা আছে অমূলদ, তাহলে তো এটা তারা মিথ্যা কথা বলছে। ক্লিয়ার এটা? মানে এইভাবে আপনি দেখেন প্রত্যেকটা অঙ্ক যদি বুঝেন, আপনার মনের মধ্যে এমন একটা ভালো লাগা কাজ করবে যে ম্যাথ খালি করতে ইচ্ছে করবে, করতে। আর অন্য সাবজেক্ট তুমি মুখস্থ করতে হয়। আর ম্যাথ শিখা যে খালি চাকরি পাইতে হবে এরকম না, ভবিষ্যতে সন্তান হবে, বাচ্চা কাচ্চাদের পড়াইতে হবে। আপনি নিজে যদি ম্যাথ না পারেন, ছোটখাটো জিনিস বাচ্চাকে তো শিখাইতে হবে নিজে থেকেই। সো আপনাকে ম্যাথ জানতে হবে। এখন দেখেন এই যে মজার অঙ্ক এগুলা বললাম না, প্রশ্ন যদি কঠিন হয় এই প্রশ্নগুলো আসবে। আমাদের বলতেছে এই জিনিসটা মানে কি, আমরা পড়াইছিলাম মনে আছে? এটা মানে যে 2, এটা মানে যে 2 ক নম্বর, এইটা মানে যে 2, কে কে বুঝেন নাই একটু বলবেন? এই জিনিসটা মানে হচ্ছে 2, এটা কার কার মনে নাই একটু বলবেন? তানজিলা শীল কাইন্ডলি ভিডিওটা একবার দেখে নেবেন। স্যার জব ইংরেজি থেকে কেমন প্রশ্ন কমন আসে? ইনশাল্লাহ জব ইংরেজি থেকে আমি একটা কথা বলি, ইংরেজি থেকে হুবহু প্রশ্ন আপনি পাবেন। মনে করেন 20টা প্রশ্ন আসে প্রাইমারিতে, 20টা প্রশ্ন আসে, 20টা থেকে আপনি 12 মার্ক। দেখেন ইংরেজি নিয়ে যারা টেনশন করেন তাদেরকে আমি সুন্দর একটা সলিউশন দিয়ে দিই ইংলিশে ভালো করার জন্য। সুন্দর একটা সলিউশন, খুব সুন্দর সলিউশন, কিন্তু আপনারা তো কথা শুনবেন না। ইংলিশে ভালো করার জন্য আমি আপনাকে এই যে আমাদের জব ইংলিশ বই আছে, সুন্দর একটা সলিউশন দেবো এটা থেকে। এখানে একটু সুন্দর দেখবেন, এখানে সাজানো আছে এই যে ওয়ার্ড, দেখেন পার্ট 3-তে ওয়ার্ড 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 লেখা আছে, দেখতে পারেন যে পার্ট 3-তে লেখা আছে ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে যে সিনোনিম, অ্যান্টোনিম, ইম্পর্টেন্ট স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়ম ট্রান্সলেশন। তার মানে এখানে কি কি আছে? ওয়ার্ড। পার্ট 3 থেকে, এই পার্ট 3 থেকেই আপনার 11 থেকে 12 মার্কের প্রশ্ন হয় ইংলিশে। দেখেন 20টা প্রশ্ন, দেখেন টিকা কত সহজ, আপনার বুঝতে হবে। 20 এখান থেকে 12 প্রশ্ন হয়, দেখেন 12টা প্রশ্ন হয় ওয়ার্ড যে পার্টটা আছে আমাদের বই, এই পার্ট 3 ওয়ার্ড থেকে। আপনি এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো যদি পড়ে ফেলতে পারেন এখন থেকে, এগুলো কিন্তু হুট করে পড়লেও মনে থাকবে না, প্রতিদিন 10টা 20টা করে আপনাকে পড়তে হবে। বাকি 7 মার্ক আসে গ্রামার থেকে। কয় মার্ক? 7 মার্ক আসে গ্রামার থেকে, 1 মার্ক আসে লিটারেচার থেকে। এগুলো কিন্তু প্রশ্ন বিশ্লেষণ। তাহলে গ্রামার থেকে মাত্র কয়টা প্রশ্ন আসে? গ্রামার থেকে আসবে 7 মার্ক। মুখস্থ বিদ্যা থেকে, ওয়ার্ড মানে কি বুঝতেছি, যে মুখস্থ বিদ্যা থেকে আপনার আসবে 12 মার্ক, 11-12 মিনিমাম 10। তাহলে কত মার্ক আপনি পাবেন? যে ইংলিশে 20 মার্কের মধ্যে আপনি 12 মার্ক কিন্তু এখন থেকে আপনি যদি মুখস্থ করেন। আমাদের এই বইয়ে যে ওয়ার্ড পার্টটা আলাদা করে দেওয়া আছে, যে ওয়ার্ড পার্টের মধ্যে কি কি আছে? সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপরে আছে ট্রান্সলেশন। এই যে যেইগুলা এখান থেকে আপনি 11 থেকে 12 মার্ক পাবেন। 1 মার্ক ইংলিশ লিটারেচার থেকে, 1টা মার্কই আসে ওইখান থেকে আপনার কি পড়তে হবে? শুধু বিগত সালের বিসিএস প্রশ্নটি পড়লেই হয়ে যাবে। আর গ্রামার থেকে আসে 7 মার্ক। এই গ্রামারের 7 মার্কের কোনো নিশ্চয়তা নেই, ওইগুলা সবই কমন পড়বো আমি। বাকি যে এগুলা কিন্তু কমন পড়বে, ওয়ার্ড তারপরে হইতেছে লিটারেচার, এটা কিন্তু কমন পড়বো। কিন্তু গ্রামারের কোনো নিশ্চয়তা নেই, কারণ গ্রামারের প্রশ্ন হুবহু সেম দেয় না, রুলস নিয়ম সেম থাকবে, আপনাকে ঘুরিয়ে দিতে পারে। যেমন প্রিপোজিশন জিনিসটা টোটালি মুখস্থ, ওইটাও কিন্তু মুখস্থ বিদ্যার মধ্যে চলে আসে। তার মানে প্রিপোজিশনটা আপনার মুখস্থ করতে হবে। আর বাকি যে গ্রামার আছে ওইখান থেকে 6 থেকে 7 মার্ক গ্রামার। এত গ্রামার পরে আপনি পাবেন কত মার্ক? 6 থেকে 7 মার্ক। হ্যাঁ, কিন্তু ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে ভাই, 12-13 মার্ক থাকে প্রিপোজিশন সহ। ওয়ার্ড যদি আপনি পড়তে পারেন 12 থেকে 13 মার্ক পাবেন।
তাহলে দেখেন 20 থেকে 12-13 মার্ক মুখস্থ, টোটালি মুখস্থ। যারা মুখস্থ করতে পারবে তারাই কিন্তু এই 12-13 মার্ক পাবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। হ্যাঁ, এই বইয়ের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ দেওয়া আছে, ইভেন কি আপনার অর্থ সহ দেওয়া আছে, প্রতিটার অর্থ সহ দেওয়া আছে। তারপরেও তো আমরা এইগুলোর উপর ক্লাস নিব। হ্যাঁ, এইটা বুঝছেন কি না, যে আপনার কোথা থেকে প্রশ্ন হচ্ছে? তার মানে গ্রামার থেকে 6-7 মার্ক আসে। গ্রামার মধ্যে দেখেন কি কি আছে, অনেক। গ্রামারের কিন্তু টপিক্সের অভাব নাই। যেমন প্রিপোজিশন যদি শুরু করেন, প্রিপোজিশন থেকে অনেক। তারপরে সেন্টেন্স ক্লাসিক গ্রামার আছে, যেমন কন্ডিশনাল সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, টেক কোয়েশন, সেন্টেন্স কারেকশন, মানে অনেক না। তারপরে আবার তো আছেই প্রিপোজিশন। তার মানে এত পরে আপনি 6-7 মার্ক, তাও কমন পড়বে কিনা কোনো নিশ্চয়তা নেই। বাট ওয়ার্ডটা আজকের থেকে মুখস্থ করা শুরু করবেন। প্রতিদিন 10টা-20টা করে শুরু করেন, বেশি না। আপনি যদি 20টা করে ওয়ার্ড যদি প্রতিদিন পড়েন, কারেক্ট স্পেলিং 10টা পড়লেন, সিনোনিম 10টা পড়লেন, অ্যান্টোনিম 10টা পড়লেন, এইভাবে শেষ হয়ে যাবে। কিন্তু এখন থেকে শুরু করতে হবে ভাই। পরীক্ষা হবে, আপনি চিন্তা করবেন যে আমি 2 দিনে পরে শেষ দেবো, কখনোই মনে থাকবে না। এই জিনিসটা কিন্তু এই 12-13 মার্ক পাওয়া কিন্তু এত সহজ না। এজন্য এই মার্কগুলো পাওয়া একদম সহজ, মুখস্থ, কোনো ব্রেন খাটাতে হয় না, কোনো কিছু না, মুখস্থ। পরীক্ষা হলে দেখবেন, অ্যান্সার করবেন, দেখবেন, অ্যান্সার করবেন। আর বাকি থাকলো কি, এই গ্রামারেরটা যতটুকু পারেন ওইখান থেকে আপনি 2-3 পেয়ে যাবেন, 3-4 পেয়ে যাবেন। তো তার মানে দেখেন এখানে যদি 12-13 পান, লিটারেচার থেকে 1, তার মানে 13-14। আর গ্রামার থেকে যদি 3-4ও পান, 7-এর থেকে আমি ধরলাম 3 পাইলেন গ্রামারে, 7-এর থেকে 3, সব মিলে কিন্তু 15-16 পেয়ে গেলেন, আপনার কিন্তু হয়ে যাবে। সো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ইংলিশের ওয়ার্ড পার্টটার প্রতি আপনার জোর দিতে হবে। অঙ্ক তো অবশ্যই করব, অঙ্ক তো অবশ্যই করব, আমরা তো অঙ্ক করতেই আছি। এখন দেখেন এইটা কি, এটার ভ্যালু কিন্তু 2 আমরা বলছিলাম। কিভাবে 2 আসে দেখেন, এইখানে কি হইতেছে 8, আমরা এটাকে কি লিখতে পারি 8 1/3। কেন? এই ঘন মানে 1/3, আর 8 মানে কত 2 কিউব, কারণ 3টা 2 গুণ করলে 8 হয়, ইন্টু 1/3। এই 3 কাটা যায়, এটার ভ্যালু হচ্ছে 2। জাস্ট আমি বুঝাইলাম এটার ভ্যালু 2, মনে আছে কিনা আপনাদের? এখন আসেন, m = √3 হলে m এর সাথে নিচের কোনটি গুণ করলে গুণফল অমূলত সংখ্যা হবে? বলছে m = √3, m = √3। এখন m এর সাথে নিচের কোনটি গুণ করলে গুণফল অমূলত সংখ্যা হবে? এটা কত? এটা হচ্ছে 2, এইটা মানে তো 2। তো 2 এর সাথে দেখেন m এর সাথে নিচের কোনটি গুণ করলে, তার মানে √3 এর সাথে নিচের কোনটা গুণ করলে গুণফল অমূলত সংখ্যা হবে? আমাদের আছে √3, এটার সাথে আমরা 2 গুণ করলাম, এটা মানে কিন্তু 2, তার মানে 2 √3। এটা কি? এটা একটা অমূলত সংখ্যা। কেন? রুটের ভিতরে 3 আছে, 2টা কিন্তু মূলত, কিন্তু এটা তো অমূলত। টোটালটা মিলে কি হয়ে গেল? অমূলত সংখ্যা। এইটাই হচ্ছে অমূলত, আমাদের অ্যান্সার কিন্তু এইটাই। তারপরে আমি দেখাই যে ভাই এটা কেন মূলত হবে। দেখেন m এর মান √3, এটার সাথে গুণ করতে বলছে এটা, তাহলে আমরা এটা গুণ করে দিই √3 ইন্টু m। m এর মান কত? √3 ইন্টু √3। দেখেন তো √3 স্কোয়ার আর রুটে কাটা যায়, এটা মানে 3। তার মানে এটা যদি আমরা m এর সাথে গুণ করি বা √3 এর সাথে গুণ করি, একটা 3 পাইতেছি, যা হইতেছে মূলত। ক্লিয়ার? এটা কিন্তু মূলত। এখন বলতে পারেন এইটা যদি গুণ করি, আচ্ছা গুণ করেন, কত? m এর মান কত এটার সাথে? দেখেন m যদি আমরা গুণ করি, তার মানে √27 ইন্টু √3। দেখেন 27 ইন্টু 3, 3×27 কত? 81। 81 মানে কত? 9। তার মানে দেখেন এইটাও যদি গুণ করি তাহলে আমরা মূলত সংখ্যা পাইতেছি। এখন লাস্ট আছে এইটা, এটা যদি আমরা গুণ করি √3 ইন্টু m, m এর মান কত? 1/√3 ইন্টু √3। এটা উপরে নিচে কাটা 1, 1টাও কি? মূলত। এইটা কি? মূলত। তার মানে এইটাও মূলত, এইটাও মূলত, এইটাও মূলত। শুধু আমরা একমাত্র অমূলত সংখ্যা পেলাম কোনটা? এটা। ক্লিয়ার? আশা করি আপনাকে বুঝতে হবে ভাই, অঙ্ক অনেক সহজ জিনিস, কিন্তু বুঝতে হবে। এখন দেখেন p+q² এর মান কোন ধরনের সংখ্যা হবে? যেখানে p = √3, q = √2। এটা প্রাইমারিতে আসছিল প্রশ্নটা। দেখেন p এবং q এর 2টা মান দেওয়া আছে। দেখেন p এর মানটা অমূলত, q এর মানটা অমূলত, 2টা অমূলত সংখ্যার যোগফল। এখানে কি p+q, 2টাই অমূলত, তাই না? p+q, p এর মান কত? √3 প্লাস q এর মান কত? √2। এইটার উপরে হোল স্কয়ার। দেখেন এই মানটা কি হবে? 2টা অমূলত সংখ্যার যোগফল সবসময় অমূলত হয়, এটা আমরা চিন্তা করতে হবে। এখানে হোল স্কয়ার থাকলেও অমূলত হবে,
বুঝছেন কি না? দুইটা অমূলত সংখ্যার যোগফল সবসময় অমূলত। আপনি এটা আপনি কি করেন, আপনি এটা ভেঙে দেখেন, এই রুটের পার্টটা আপনি শেষ করতে পারবেন না। মাঝখানে যে সূত্রের 2ab রুটটা আসবে, তার মানে এইটাও কি হবে? অমূলত। কোনটা? দুইটা অমূলত সংখ্যার যোগফল সব সময় কি হবে? অমূলত হবে। এটা বোঝানোর কিছু নাই। এখন আসেন 34 নম্বর অঙ্কটা, এটা বুঝতে হবে ভাই। এই অঙ্কটা আমি একটু বুঝাই দেব। আগে এত কিছু দেখার দরকার নেই, আমরা অপশনের দিকে তাকে এটা বলবো। √2 এর মান কত? এইটা আমি ওই দিন কিন্তু মুখস্থ করতে বলছিলাম। 1.41 পর্যন্ত মনে রাখবেন, ডট ডট আছে। √3 এর মান কত? 1.73 মনে রাখতে হবে, 1.73 ডট ডট। তার মানে 1.41 1.73। এখন আমার দেখতে হবে যে নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা অমূলত, এটা অমূলত, দুইটা অমূলত সংখ্যার যোগফল কি হয়? অমূলত হবে। এটা অমূলত হবে। আবার দেখেন দুইটা অমূলত সংখ্যা আছে, এইটা একটা অমূলত সংখ্যা, এটা একটা অমূলত সংখ্যা। এখন দেখেন তো √6 হবে, উপরে কি হবে? √6/2, কিন্তু এটা তো অমূলত, নিচেরটা মূলত, তাহলে কি হবে? সম্পূর্ণটা মিলেই অমূলত। এখন দেখেন 1.5, এটা কি দশমিকের পরে কি এক গড় আছে। আবার এই দুইটা দেখেন 1.5 এবং 1.8 দুইটাই কিন্তু মূলত, দুইটাই কিন্তু মূলত। ক্লিয়ার যে দুইটাই মূলত। এখন আমাদের উত্তর হবে কোনটা? এই দুটো তো অমূলত, আমরা দেখে ফেললাম এই দুইটা অমূলত। এখন এইটাও মূলত, এইটাও মূলত, উত্তর হবে কোনটা আমার দেখতে হবে। আমার দশমিকের পরে 1.4 আর 1.7 এই দুইটার মাঝামাঝি কি আছে? এই দুইটার মাঝামাঝি 1.5, কারণ দেখেন 1.4 আর এইদিকে আছে 1.7, 3 মিনিট থাকুক সমস্যা নাই। এটার মাঝখানে পড়তেছে 1.5, ঠিক আছে, আর এটা শেষে পড়তেছে 1.8, এটার বাইরে। আমাদের বলছিল 1.4 এবং 1.7 এর মাঝখানের মূলদ সংখ্যা কোনটা? এইটা, এই যে মধ্যবর্তী। এটা মানে কত? 1.4, এটা মানে কত? 1.7। এই দুইটার মাঝখানের মূলদ সংখ্যা কত? 1.5। 1.8 কিন্তু অ্যান্সার হবে না। কেন হবে না? এই দুইটার মাঝখানে পড়া নাই, এই দুইটার বাইরে পড়ছে। কারণ 1.4 থেকে 1.5 বড়, আবার 1.7 থেকে 1.5 কত? ছোট। তার মানে √3 এবং √3 মাঝখানের মধ্যবর্তী মূলদ সংখ্যা 1.5। হ্যাঁ, মূলদ সংখ্যা। গুড, আশা করি বুঝছেন। আরেকটা আছে দেখেন, এটা যদি আমি বুঝাই দিই। আমাদের বলতেছে √3 এবং 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি? √2 একটা অমূলদ সংখ্যা, তাহলে √3 এর মান কত? 1.7, ঠিক আছে, 1.7। আর 4, এটার মাঝখানের মূলদ সংখ্যা কোনটা হবে? এখন দেখেন √2 হবে না প্রথমেই, কারণ এটার মান 1.4, √2 এর মান 1.4, যা 1.7 থেকে ছোট, কিন্তু 1.7 এর মাঝখানে হতে হবে, মানে এটা থেকে বড় হতে হবে, 1.7 এর থেকে বড় হতে হবে। এটা না, বড় না, এটা কিন্তু ছোট। এই যে এইটা দেখেন 0.1, এটাও কিন্তু হবে না, কারণ এইটা কি দেখেন তো 1.7 সে ছোট না, এটা মানে 0.1, 1.7 থেকে কিন্তু ছোট, ওইটাও হবে না। এখন এই দুইটার একটা অ্যান্সার হবে, এই দুইটার একটা অ্যান্সার হবে। এখন কোনটা অ্যান্সার হবে? এইটাই তো কথা, অমূলদ সংখ্যা। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, নর্মালি যদি চিন্তা করেন, এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক, এরপর কিন্তু নাই, এটা মূলদ সংখ্যা। দশমিকের পরে যদি সসীম দশমিক সংখ্যাগুলো, এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ এটার পরে অনির্দিষ্ট পরিমাণ নাই। যদি ডট ডট থাকতো তাহলে অমূলদ থাকতো, অহিত। যেহেতু এটা মূলদ সংখ্যা, তাহলে আমাদের চেয়েছে অমূলদ সংখ্যা, তার মানে আলটিমেট অ্যান্সার এইটা। দেখেন এইটাই, কারণ 2.1, 1.7 থেকে 2 পয়েন্ট সামথিং না, এটা বড়, আবার এটা কিন্তু 4 এর থেকে ছোট, তার মানে এটা হচ্ছে কি? মূলদ সংখ্যা। বুঝতে হবে জিনিসটা। এখন আসেন, এখন আপনারা একটু বলবেন এই জিনিসটা, এইটার অ্যান্সারটা কোনটা হবে? কাইন্ডলি একটু বলবেন। 0.2 এবং 0.25 এর মাঝের মূলদ সংখ্যা কোনটা? এখানে কিন্তু সব দেওয়া আছে, এইখানে কিন্তু সব দেওয়া আছে। ক্লাস বাড়াবো সামনের মাস থেকে, সামনের মাস থেকে ক্লাস বাড়বে, আপনার 3টা করে ক্লাস পাবে। আপনি দেখেন আমাদের কিন্তু একটা অধ্যায় শেষ, আর একটা ক্লাস, একটা অধ্যায় ফুল শেষ, সো বড় একটা অধ্যায় শেষ। অন্য অধ্যায় শেষ করতে কিন্তু এত কোনো ক্লাস লাগবে না, হয়তো বা 3টা বা 2টা করে ক্লাস হবে। দেখেন এটা কিন্তু আপনি পারবেন। 0.2 থেকে বড়, আবার 0.25 থেকে ছোট,
কিন্তু দেখেন এটা কিন্তু 0.25 থেকে বড়, মানে 0.3 এটা থেকে বড়, এটা হবে না। এইটা দেখেন, এইটা কিন্তু এই দুইটার মাঝামাঝি পড়ছে, এইটা অ্যান্সার। এইটা আবার ছোট, 0.2 থেকে ছোট। 0.2 মানে কত, এখানে 20 দিতে পারেন, 0.20, ঠিক আছে। আর এটাও তো ছোট, এটাও না, এটাও না, এটা অ্যান্সার। লাস্টেরটা একদম আপনাদের হোমওয়ার্ক টোটালি, এইটা একদম হোমওয়ার্ক, টোটালি হোমওয়ার্ক। এখন বলেন কার যেন কয় নম্বর, 27 নম্বর 26 নম্বরের সমস্যা ছিল, আমরা একটু দেখে আসি 26 নম্বর অঙ্কটা। আর এত সুন্দর করে বুঝাইছিলাম, এটা বুঝে নাই। কোনটি অমূলত সংখ্যা, কোনটি অমূলত সংখ্যা, এটা বোঝার না বোঝার কি আছে? কোনটি অমূলত সংখ্যা? 26 নম্বরটা কে কে বোঝেন নাই একটু বলেন তো, 26 নম্বরটা কেন বোঝেন নাই? এক্সাম তো নিবই, এটা তো বলছি আমরা এক্সাম নিব। এইটা অমূলত সংখ্যা, কারণ এইটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা না, এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটাকে 3 দ্বারা ভাগ করছে, তার যেহেতু এটাই কিন্তু উত্তর। এখন আপনি আসেন যে এইটার ভ্যালু কত, উপরে যে এইটা আছে দেখেন এইটুকুর ভ্যালু কত। এইগুলো আমি প্রথম ক্লাসে আমি বুঝাইছিলাম রে ভাই, এইটা মানে 5, এইটা মানে 5, তার মানে এইটুকু মানে 5, এটা মনে রাখেন, আজকে মনে রাখেন। এই যে এইটা মানে হইতাছে 3, এগুলা মনে রাখেন, এগুলা মনে রাখতে হবে। এই যে এটা মানে ওই দেখাই দিছিলাম, এইটা মানে 2, মানে এরকম যদি দেখেন, এরকম যদি দেখেন যে 3 এটা মানে 5, এটা মানে 3, এটা মানে 2, এইগুলা যদি হয় যে এইটা সমান এইটুকু যদি 5 হয়, নিচে নিচে হইতেছে একটা 5 আছে, উপরে 5, 5 এভাবে কাটা গিয়ে 1, এটা মূলত সংখ্যা। আর এটার ভ্যালু দেখেন, এটার ভ্যালু কিন্তু আমি বলছি 3, তাহলে 3/4, এটা তো বোঝা যাচ্ছে মূলত সংখ্যা। এটা কত 2/8, এটাও তো মূলত সংখ্যা। এগুলা কিন্তু আমি শিট দেবো কেন, শিট কেন দেবো? আপনার তো বই আমি দিয়ে দিছি, এই বইটা কিনে নেবেন। শিট আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে পৃথিবীতে কেউ শিট পড়ে চাকরি পাইছে? শিটের মধ্যে কয়টা অঙ্ক থাকে বলেন? ওইটা গেল। এখন আসেন 27 নম্বর। যারা মনোযোগ দেন না তারাই শুধু বলবেন যে ভাই ই হয় নাই। 27 নম্বর দেখেন, বলছে কোনটি অমূলত। এইটা কিন্তু মূলত সংখ্যা, কারণ এইটাও পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এইটা মূলত। এটা যারা বোঝেন নাই, এইটা হচ্ছে মূলত। এইটাতে এটা কেটে দেন, তাহলে কত হইতেছে √2। √2 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 2 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না, এই জন্য এটা হচ্ছে অমূলত সংখ্যা, রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না। এইটা কিন্তু মূলত, এটা পূর্ণবর্গ সংখ্যা 49, এটা হচ্ছে মূলত। এগুলো যদি না বুঝেন তার মানে আপনি কোনো কিছুই বুঝেন নাই। আর এটা তো কোনো কাটাকাটি মাটামাটি কিছু জানা, একটা পূর্ণবর্গ না, এটা হচ্ছে অমূলত। একই কথা তো বারবার বলতেছি, এটা হচ্ছে অমূলত। দেখেন তার মানে অ্যান্সার খ এবং অ্যান্সার গ, দুইটাই অ্যান্সার, এই দুইটা মূলত। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। একজনে বলছিলেন 15 নম্বর পেজের 6 নং অঙ্ক, এই সহজ অঙ্ক। এখানে বলছে কোনটি মৌলিক সংখ্যা নয়। আমাদের 3টা সংখ্যা দেওয়া আছে, একটা 263, 4টে সংখ্যা দেওয়া আছে, একটা 263, আরেকটা হচ্ছে 233, আরেকটা হচ্ছে 253, আরেকটা হচ্ছে 241। এইখানে দেখেন এটা মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দ্বারা একে ভাগ করা যায় না, আপনি চেষ্টা করেন। মৌলিক সংখ্যা, এইটাও মৌলিক সংখ্যা, এটা দিয়ে কেমন হচ্ছে 3 দ্বারা ভাগ যাবে, কিন্তু ভাগ যায় না। আপনি ভাগ করে দেখতে পারেন, আমি কিন্তু শিখাইছি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটাও মৌলিক সংখ্যা, এইটাও মৌলিক সংখ্যা, দেখে মনে হয় ভাগ যাবে, কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। কিন্তু এটাকে 11 দ্বারা ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায় দেখেন, 11 দ্বিগুণে 22, তাহলে এখানে কি, এখানে আছে 25, আমি লিখলাম 22, থাকে 3, 3 11 33, 11 দ্বারা ভাগ করলে তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। আমাদের বলা ছিল যে কোনটা মৌলিক সংখ্যা নয়। না, প্রথম হইলে আজকে বুঝবেন না। আপনাকে কি করতে হবে, অবশ্যই আগের ক্লাসটা দেখে পরের ক্লাস আসতে হবে। আর নেক্সট ক্লাস আমরা এই অধ্যায় শেষ দিব টোটালি। আমাদের এখন কিন্তু একটা পার্টি বাদ আছে, এখানে একটা পার্টি বাদ আছে, সেটা হচ্ছে এই যে বাহ্য,
এইটা বের করার টেকনিক। ঠিক আছে, এখন আসেন যে যারা প্রাইমারি বা 11 থেকে 20তম গ্রেডের যাদের চাকরি টার্গেট, যার ব্যাংক বিসিএস টার্গেট তাদের কথা বলবো না, যাদের প্রাইমারি সহ 11 থেকে 20তম গ্রেডের চাকরি যাদের টার্গেট, তাদের জন্য আমাদের 4টা বই কিন্তু ফুল এক্সেট। যে বইগুলো পরে হাজার হাজার শিক্ষার্থী জব পেয়েছে। দেখেন, ইংলিশের জন্য আমাদের জব ইংলিশ একটা বই, আমরা কখনো বলি না যে একটা বইয়ের ভিতরে সব দিয়ে দিলাম, তাহলে ওই বই পরে আপনি চাকরি পাবেন না। ছোট একটা বই পরে যদি চাকরি পাওয়া যেত তাহলে সবাই পেতো। আমাদের ইংলিশের জন্য একটা বই, দেখেন ম্যাথের জন্য একটা বই, আর দেখেন এখানে আমরা কি করছি, বাংলাদেশ আর বাকি সকল বিষয়ের জন্য একটা বই। এইটা বাংলাদেশ বিষয়গুলো, আন্তর্জাতিক বিষয়গুলো, বিজ্ঞান হইতেছে এক পার্টে, আর বাংলা ভাষা, বাংলা সাহিত্য, কম্পিউটার, এগুলো সব এমসিকিউ আকার করা হয়েছে। তো 11 থেকে 20তম গ্রেডের জবের জন্য আমাদের এক সেট বই আপনি যদি সংগ্রহ করেন, ইভেন কি আপনি যদি শেষ করতে পারেন, এতটুকু বলতে পারি 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা দিতে যাবেন, বিশেষ করে প্রাইমারি কথা যদি চিন্তা করেন, ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভালো করতে পারবেন। এজন্য বলবো এই বইগুলো আপনি নিয়ে নেবেন। 17 নং পেজের প্র্যাকটিস নং, 17 নংয়ের প্র্যাকটিস না, আচ্ছা 17 নংয়ের প্র্যাকটিসটা আমি দেখতেছি, 17 নং পেজের প্র্যাকটিস। তবে অবশ্যই বইগুলো নিয়ে নেবেন, ঠিক আছে, কারণ এই বইগুলোর বাহিরে আপনার পড়তে হবে না, কনফিডেন্স অনেক বেড়ে যাবে। 17 নংয়ের প্র্যাকটিস, কই 17 নংয়ের প্র্যাকটিস, 17 নং পেজের কি কথা বললো, 17 নং পেজের প্র্যাকটিস ম্যাথটা বুঝিয়ে দেন। 17 নং পেজে তো অনেকগুলো প্র্যাকটিস আছে ভাই, 1 নম্বর প্র্যাকটিস, 2 নম্বর, 8, 9, 10 সবগুলোতে প্র্যাকটিস। এখন আপনি কোন প্র্যাকটিসটা জানতে চাইতেছেন, এটা তো আপনার বলতে হবে। 17 নং পেজের কোন প্র্যাকটিসটা। এখন আসেন, যে বইগুলো আপনি চাইলে হোম ডেলিভারি পাইতে পারেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে। আর অথবা আপনার জেলা শহরের লাইব্রেরিগুলোতে গিয়ে পাবেন, দাম একদম সস্তা দাম আমাদের বইগুলা। জব ম্যাথ 290, জব ইংলিশ 290, আর জব ডাইজেস্ট পার্ট 1 260 টাকা, পার্ট 2 250 টাকা, এই যে দাম লিস্ট। 17 নং পেজের প্র্যাকটিস 1, এটা বলেন যে 150-এর চেয়ে বড় এবং 100-এর চেয়ে বড় এবং 150-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা। কি বলতেছে, 100-এর চেয়ে বড় এবং 150-এর চেয়ে ছোট, এর মাঝখানে কয়টা মৌলিক সংখ্যা আছে। এইখানে কিন্তু আমি একটা টেকনিক আপনাকে শিখাইছিলাম। 101 থেকে দেখেন, 101 থেকে 125 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 5টি। 101 থেকে 125 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা, 5টা। আবার 126 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি, 5টি। তার মানে দেখে তো এই 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 5 + 5 10টি। এত সিম্পল জিনিসটা যদি না বুঝেন কেমন হবে, 10টি মৌলিক সংখ্যা আছে। এত বেশি মেসেজ আসতেছে এই বইগুলোর জন্য। আপনারা জানেন যে গত 18 সাল থেকে শুরু করে, 18 সালে প্রাইমারি পরীক্ষা, তারপরে 2020-এ একটা নিয়োগ হলো, তারপরে কত হলো 23-এতে, মানে 22-এতে, তো সবগুলা পরীক্ষাতেই আমাদের বইগুলো থেকে ইনশাল্লাহ আপনাদের আশানুরূপ কমন ছিল। এই জন্য এত বেশি মেসেজ আসতেছে বইয়ের জন্য, মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমাদের বইগুলোর চাহিদা কি পরিমাণ। 45,000 বই ছাপানো হয়েছে, হয়তো বা আমার মনে হয় 1 সপ্তাহ যাবে না 45,000 বই। সো বুঝতে পারেন, আপনি তো এটাই বলছেন। নিচের 1 নং কোনটি মৌলিক সংখ্যা, 17, এটা 50 এবং 100-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দৈর্ঘ্য গড় কত। ওকে, দেখতেছি 50 এবং 100-এর মাঝখানের বড় এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার কি কত, গড় কত। তাহলে দেখেন 50-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কে আছে, 53। 51 কিন্তু যৌগিক সংখ্যা, 3 × 17 = 51। আবার 100-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কে আছে, 99 মৌলিক সংখ্যা না, 98 না, 97। এখন বলতেছে এই 53, 50-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কত, 53, আবার 100-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা 57। এই দুইটা সংখ্যার গড় কত। তো দুইটা সংখ্যার গড় বের করতে হলে আমাদের কি করতে হবে, 53 + 97 / 2। এটা করেন, পারবেন না, পারবেন। 10-এর 0 14, আর 15, নিচে হইতেছে 2, তার মানে 75 অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা স্যার। বাচক সংখ্যা নির্ণয় শুরু করলে ভালো হয়। নেক্সট ক্লাসে বাচক সংখ্যা আমরা আজকে শুরু করলেও শেষ করতে পারবো না, একটা ক্লাসে আমরা বাচক সংখ্যা সম্পূর্ণ শেষ করে দেবো।
ঠিক আছে, একটা ক্লাসে আমরা বাজু সংখ্যা সম্পূর্ণ শেষ করে দিব। কয়েকটা অঙ্ক আছে, বাজু সংখ্যা আজকে শুরু করলেও শেষ করতে পারবো না, তার মানে এই অধ্যায়টা আমাদের আরেকটা দিন লাগতেছে। এরপর আমরা শুরু করব ওই যে পরীক্ষাটা দিব, পরীক্ষাটা দেওয়ার পরেই হ্যাঁ আমরা শেষ, আপনার টেনশনের কিছু নাই। সামনে যদি সার্কুলার হয়ে যায় আপনি ক্লাস অনেক বেশি পাবেন, আমরা শেষ করে দেবো, আপনার টেনশনের কিছু নাই। এতটুকু বলতে পারি, নিয়মিত ক্লাস করেন, ম্যাথে 20-এ 20ই পাবেন, ম্যাথে 20-এ 20ই পাবেন। আর অন্য অন্য সাবজেক্টের জন্য আমাদের বইগুলো নিয়ে নেবেন, ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ক্লাসে 16 নং পৃষ্ঠার 2 নংয়ের উত্তর কি ভুল আছে? 16 নং তো 2 নং নাই। আচ্ছা, আজকে আর আমরা কোনো কমেন্ট পড়বো না। হ্যাঁ, যে কোনো, আর সিলেবাস তো সেইমই, সিলেবাস তো সেইমই। আজকে আর এই পর্যন্ত রাখি, আমরা নেক্সট ক্লাসে বাজুর সংখ্যা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ইংরেজি ব্যাচ চালু হবে, ইংরেজি ব্যাচ প্রাইমারি সার্কুলারটা হয়ে গেলেই ইংলিশ বেসিক থেকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করে দেওয়া হবে আপনাকে। প্রতিটা প্রশ্ন আপনার মনে থাকবে না কেন, প্রত্যেকটা প্রশ্ন আপনাকে ধরে ধরে সমাধান করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, নীলক্ষেতে বইগুলো পাবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে।